আজকে পলিটিক্যাল রাজনীতিটা হচ্ছে একটা ব্যবসা। আমার এই যুব সমাজ তারা পিছিয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশন তারা কিন্তু আসতে চাইছে না, তাদের মধ্যে ভয়ভীতি এবং পলিটিক্যাল ফিচারটা তাদেরকে খেয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনা এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেট কমিটির তরফ থেকে ত্রিবর্ষীয় সম্মেলনের আয়োজন আজকে করা হয়েছিল এবং এখানে বিভিন্ন সমাজের গুণী জ্ঞানী ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন এক্স সার্ভিসম্যান যারা দেশের জন্য বলিদান দিয়েছে এবং তাদেরকে আজকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করার আজকের এই বিশেষ দিন। আমরা বিভিন্ন আর্মি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি যারা এর আগে দেশের জন্য তাদের আত্মবলিদান দিয়েছেন, যারা আহ, একটা নির্দিষ্ট তাদের সময়, জীবনের সময় তারা কিন্তু এই দেশের জন্য অতিবাহিত করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং বিভিন্ন দিক কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা কিভাবে এক্স সার্ভিসমেন যারা আছে তাদেরকে বিভিন্ন বঞ্চনার হাত থেকে বাঁচান, বিভিন্ন যে তাদের প্রতি যে অবমাননা হয় সেই সমস্ত বিষয় কিন্তু তারা এই যে কমিটি আছে তার মাধ্যমে ধরে তুলে ধরেন এবং সরকারের কাছে পৌঁছে দেন। এছাড়াও সমাজের বিভিন্ন অবক্ষয়ের সঙ্গে যে শিকার, বিশেষ করে ধার্মিক ভেদাভেদ থেকে শুরু করে বিভিন্ন যে দিক, বিশেষ করে যুব সমাজের কোন দিকে যাওয়া উচিত সেই সমস্ত দিক কিন্তু তারা তুলে ধরেছেন এবং তারা কি বলছেন এই বিষয়ে সরাসরি শোনাবো আপনাদেরকে। যুব সমাজের যে বার্তাটা দিতে চাই সেটা তাহলে সেই প্রহার বলে একটা সিনেমা এসেছিল, তাইতে নানা পাটেকরের একটা ঐতিহাসিক উক্তি ছিল যে হর ঘর সে এক এক আদমি কো ফৌজ মে জানা চাইয়ে। দেখুন, আমরা যখন সার্ভিসে জয়েন করেছি তখন আমাদের 18, 19, 20 বছর বয়স। ওই বয়সটা হচ্ছে আপনি তারুণ্য থেকে যৌবনে পদার্পণ করছেন, একতাল মাটি। ওই মাটিটা দিয়ে শিবও গড়া যায়, বাঁদরও গড়া যায়। তা আমরা যখন ওই অবস্থাতে ভারতীয় সেনাবাহিনী, আমি ব্যক্তিগতভাবে ইন্ডিয়ান এয়ারফোর্সে, যিনি গেলেন উনি ইন্ডিয়ান আর্মিতে, কেউ আছেন ইন্ডিয়ান নেভিতে। আমরা যখন ওখানে গেলাম, কেউ বাংলা থেকে গেছি, কেউ বিহার থেকে গেছি, কেউ ইউপি থেকে গেছি, কিন্তু যখন আমরা ইউনিটের ট্রেনিং সেন্টারে আমরা রিপোর্ট করলাম আমরা সব হিন্দুস্তানি ফৌজ হয়ে গেলাম। ওখানে আমরা কি শিখেছি? আজ আমরা যে যাই হই না কেন, এর এর পিছনে আমরা আর্মি, নেভি, এয়ারফোর্সে সার্ভিস করেছি। দেখুন, আমাদের যখন আমরা তারুণ্যের কথা ভাবি বা যখন পাড়ার দাদা হলাম, একটু বড় হলাম আর কি, আমাদের ধ্যান জ্ঞান ছিল খেলাধুলো, পড়াশোনা বাদ দিয়ে। আমরা বিভিন্ন পাড়াতে ঘুরে বেড়াতাম, ছোট ছোট বাচ্চারা যারা খেলার উপযুক্ত তাদের বলতাম মাঠে চল। তখন বিভিন্ন পাড়াতে বিভিন্ন স্তরের টুর্নামেন্ট হতো, আমরা পকেটের পয়সা খরচা করে ছেলে মেয়েদের উৎসাহ দিয়েছি। আজকে সমাজটা আপনি যদি দেখেন, আপনারা আমাদের পরের জেনারেশন, আমাদের জেনারেশনে আমরা যে বড় হয়েছি, আমরা কিন্তু একটা যৌথ পরিবারের মধ্যে দিয়ে বড় হয়েছি, যেখানে স্নেহ, ভালোবাসা, পিসিমা, ঠাকুমা, দিদিমা, অনেকগুলো ভাই বোন, চাওয়া পাওয়াটা লিমিটে, চাইলেই পেতাম না। আপনি লাস্ট 20 বছরে একটা ড্রাস্টিক্যালি সোসাইটাল চেঞ্জ হয়েছে। আপনি ঘরে ঘরে দেখুন ফ্ল্যাট কালচার। একটা ছেলে বা একটা মেয়ে, ছেলেটা বা মেয়েটা তার বাবা বা মা দুজনেই চাকরি করে। ছেলেটা কলেজে ভালো রেজাল্ট করে বাড়িতে ফিরলো, তাকে অ্যাপ্রিসিয়েট করার কেউ নেই। মেয়েটা হয়তো স্কুলে একটা গুড পেলো, কাকে দেখাবে? মা বাড়িতে নেই। এই যে বেড়ে ওঠার সময় যে স্নেহ, ভালোবাসা, গাইডেন্স, আমি এই প্রজন্মকে দোষ দিই না, তাদের মনের মধ্যে একটা না পাওয়ার ক্ষোভ। আপনি যখন একজন তারুণ্য থেকে যৌবনে যাচ্ছে, তখন যদি আপনি তাকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, তবে সে নিশ্চয়ই ভালো সন্তান হিসেবে বড় হবে এবং সমাজের কাজে লাগবে। আমরা তো সেটা করতে পারিনি। ফেলিওরটা তো আমাদের, ফেলিওরটা তাদের না। আমরা কি তাদের সঠিক পথ দেখাতে পেরেছি? পারিনি। আমি দেখুন, আমাদের তো অরাজনৈতিক সংস্থা, ফলে রাজনীতির কথা সরাসরি বলাটা, আমি স্টেট সেক্রেটারি হিসেবে বলাটা আমার ঠিক না। তবু আমি আপনাকে একটা জিনিস বলি, ছোট একটা উদাহরণ দিই। আপনি দেখবেন ডাবরের অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, টিভি খুললে ডাবর দিয়ে দাঁত মাজো, ডাবর দিয়ে দাঁত মাজো, বারবার বারবার বলতে বলতে আপনার অবচেতন মনে কিন্তু, আচ্ছা একবার মেজে দেখি তো। মানে কি, ওই বিজ্ঞাপনটা, ওই ছবিটা না আপনার মনে একটা প্রভাব বিস্তার করছে। আজকে পলিটিক্যাল রাজনীতিটা হচ্ছে একটা ব্যবসা। আপনি আমাকে দেখাতে পারবেন ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতা, ছেলে বা মেয়ে ভারতীয় ফৌজে গেছে? তারা তাদের ছেলে মেয়েগুলোকে অত্যন্ত সুরক্ষিত রেখেছে। তারা বাইরে বিদেশে বা কলকাতা বা দেশের মধ্যে ভালো ভালো স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে। তারা পড়াশোনা শেষ করলে বাইরে আরো উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তারা বিদেশে সেটেল হচ্ছে, চিকিৎসা তাদের বিদেশি হসপিটালগুলোতে হচ্ছে। কিন্তু তারা রাজনীতি করছে, তারা গরিবের কথা বলছে। তারাই তো অ্যাকচুয়ালি এই যে সমাজটা যে এইভাবে কলুষিত হচ্ছে, তারাই তো মেন দায়ী।
তাদের তো দায় নিতে হবে, আজ না নিতে হবে কালকে তো নিতে হবে। আজকে আমার সাথে আপনার যখন দেখবেন কোনো বস্তিতে দুটো ছেলে, একটা ছেলে খুব বড় লোকের, একটা ছেলে খুব গরিবের। বস্তির ছেলেটা একটা ফাটা বল নিয়ে খেলছে, গরিবের ছেলেটা, বড় লোকের ছেলেটাও কিন্তু বললো আমায় খেলায় নেবে। ওদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কিন্তু ও মুসলিম ও হিন্দু এই বোধটা ওদের তৈরি হয়নি, করে দিচ্ছে পলিটিক্যাল লিডাররা, রাজনৈতিক গুরুরা। এটা কেন করছে? এগুলো তারা না করলে, ভেদাভেদ না করলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। ফলে সমাজের অবক্ষয়ের জন্য আমি তো ব্যক্তিগতভাবে তাদের ভীষণভাবে দায়ী করব। एक्चुअली प्राक्तन सैनिक बाबा যারা সৈনিক আমাদের অ্যাকচুয়ালি আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি তিনটেকে নিয়ে প্রাক্তন সৈনিক ভবন প্রত্যেকের কানা আগে যে সিস্টেম ছিল এখনো অনেক নতুন সিস্টেম শুরু হয়েছে রিগার্ডিং পেনশন হোক এভরিথিং। অ্যাকচুয়ালি অনেক দিনে আগে ওরা পেনশন এসেছে, তাহলে টোটালি জিনিসটাকে ওরা বুঝতে পারে না। আর আমরা চেষ্টা করি যারা যারা নতুন জেনারেশনে যারা এসছে ওরা তো বুঝতে পারছে সব, কিন্তু যারা অনেক আগে এসছে ওদেরকে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম হেল্প করা জানে। ওদের এই যে পেনশনও কোনো প্রবলেম হলে ইয়া কোনো ইয়ে মেডিকেল কোনো ফেসিলিটি ওরা পাচ্ছে না, ওটা নিয়ে আমরা ঠিক ওদেরকে আমরা গাইডও করি। ইভেন আমরা নিয়ে যাই ঠিক অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে যেখানে গেলে ওদের কাজ হবে। আমাদের বিভিন্ন স্টেপ আছে মানে কিভাবে ওটাকে ইয়ে করা যাবে, চেক আপ করা যাবে। আমাদের এই যেন স্টেট লেভেলের আছে কমিটি, সেন্ট্রাল লেভেলের কমিটি আছে, আমরা ওই প্রপার ওয়েতে ওগুলোকে আমরা গভর্নমেন্ট অবধি পৌঁছাবার চেষ্টা করি। আমরা বিভিন্ন অর্গানাইজেশন থ্রুতে ওদেরকে আমরা জানাই। এখন এই যুব সমাজের হয়েছে কি এখন বর্তমানে আমি নির্দ্বিধায় বলতে পারি যে কতগুলো পলিটিক্যাল যে এমব্রেসমেন্ট আছে তারা তার কবলে পড়ে গেছে। আজকে আমার এই যুব সমাজ তারা পিছিয়ে যাচ্ছে। কাউকে যদি আমাদের ঘরের ছেলেকে যদি বলা হয় তুমি একটু ডিফেন্সে যোগদান করতে পারো, তোমার শরীরটাকে চর্চা করে নাও, তারা কিছু পিছপা হচ্ছে। কারণ কি তাদের মধ্যে একটা ভয় এসে যাচ্ছে। এই ভয়টা আমরা দূর করতে পারছি না। তারা মনে করছে কেউ যদি কোনো আমাদের আমাদের ঘরেরই সন্তান যদি মনে করুন যে আইটি সেক্টর বিভিন্নভাবে তো তারা হাইলি এডুকেটেড হচ্ছেন, তারা ভাবছেন যে আমার বাবা করেছেন ডিফেন্সের চাকরি, আমি বা কেন করব। এই যে পারিপার্শ্বিক যে আমাদের পরিবেশ, এই পরিবেশটা তাদেরকে নষ্ট করে দিয়েছে, তাদেরকে সেই উদ্বুদ্ধ করতে পারেনি। ডিফেন্সে এখন আমরা দেখি যে এমনও দিন গেছে, আমি 1980-তে ইন্ডিয়ান নেভিতে জয়েন করি। তার পরবর্তীকালে আমি অনেকের এই সংগঠনের মাধ্যমে অনেকের বাড়ি গেছি, অনেকের জায়গায় বলছি বাবা তোরা তো ঝান্ডা নিয়ে না ঘুরে তোরা একটুখানি ডিফেন্সে আসার চেষ্টা কর না, আমার দেশটা ইয়ে হোক, বলওয়ান হোক। আজকে আমাদের সিয়াচিন বলুন, ইন্ডিয়ান নেভিতে রাতের পর রাত জাহাজ অকুণ্ঠ পরিশ্রম করে সমুদ্র স্রোতের মধ্যে বে অফ বেঙ্গল বলুন, অন্যান্য আরবিয়ান সি বলুন, সেই সমস্ত জায়গায় তারা অতন্দ্র প্রহরার মাধ্যমে বহিঃশত্রুকে নিধন করবার জন্য আমরা যেভাবে বেঁচে থাকি, আমার ভারতবর্ষের লোকরা সুখে সমৃদ্ধিতে থাকুন। এই ক্ষেত্রে ডিফেন্সে যে যারা নাকি এই যে আমাদের যে ইয়াং জেনারেশন তারা কিন্তু আসতে চাইছে না, তাদের মধ্যে ভয় ভীতি এবং পলিটিক্যাল ফিচারটা তাদেরকে খেয়ে গেছে। তাই আমি বলি আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে দেখুন চেষ্টার জন্য একটা ফল হয়েছে। এখন ডিফেন্সে রিক্রুটমেন্ট হচ্ছে আপনার হচ্ছে যারা নাকি 5 বছরের জন্য অগ্নিবীর, এই অগ্নিবীরেরাই হচ্ছে সম্পূর্ণভাবে যদি তারা চেষ্টা করে তবে তারা কিন্তু ডিফেন্সের হালটা ফেরাতে পারে, কিন্তু তাদের সীমিত সময়, তাদেরকে অনলি 5 ইয়ার্স কন্ট্রাকচুয়ালে নেওয়া হয়। আমি মনে করি এই কন্ট্রাকচুয়ালটা তাদেরকে লাইফ টাইম মানে অন্তত অ্যাটলিস্ট 15 ইয়ার্স দেওয়া হোক, যাতে তারা এই যে যুবশক্তি, এই যুবশক্তি যেন তারা ডিফেন্সকে রক্ষার্থে কাজ করতে পারে। আজকে অগ্নিবীরের যেই সন্তানের যেই যুবশক্তি যাচ্ছেন তারা অ্যাভাব 18 ইয়ার্স, এবং তারা দেখা গেছে ইদানিংকালে সমীক্ষা করে দেখা গেছে যে তারা হাইলি কোয়ালিফাইড। কেউ টেকনিশিয়ান আছেন, কেউ ভালো ইঞ্জিনিয়ার আছেন, কেউ ভালো আইটি সেক্টরে কাজ করেন, কেউ ভালো হচ্ছে স্কলার, তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। তারা তারা ডিফেন্সে এসে তাদের যে ট্রেনিংটা হচ্ছে, ট্রেনিংটা আজকে একটা এমইআর একটা ম্যাট্রিকুলেশন এন্ট্রি রেটের যে রিক্রুটমেন্টটা হয়, তাকে হয়তো একটা ট্রেনিং দিতে গেলে 1 বছর 1.5 বছর সেভাবে সিলেবাস আছে, কিন্তু এই যারা হাইলি এডুকেটেড যে যারা আসেন তাদেরকে অতটা সময় লাগে না, সো দ্যাট সেইখানে আমরা কিছুটা বেনিফিট পেয়ে যাচ্ছি। আমরা যারা এক্স সার্ভিসম্যান তারা কিছু না কিছু সামাজিক কাজ করেই থাকি। যেমন আমি হচ্ছি জয়েন্ট সেক্রেটারি সাউথ চব্বিশ পরগনা এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটির। প্রায় 18 বছর আমি এই সংস্থার সঙ্গে যুক্ত আছি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা গাছ লাগানো, আমরা সামাজিক যেসব কাজগুলো এবং ফ্ল্যাট
ফ্লাডেতে আমরা যোগ দেওয়ার জন্য সবসময় তাদেরকে যাতে উদ্বুদ্ধ করতে পারি সেইভাবে আমরা কাজ করে যাই, যাতে তারাও আমাদের দেখে কিছু শেখে। দেখুন, ভেদাভেদ তো হচ্ছে, যেটা যেটা এখন ঘটে চলেছে, তাতে কিন্তু আগামী দিনে দেশের মঙ্গল হবার মতো আমি মনে করি না। এটা ক্ষতিরই একটা পথ বোঝা যাচ্ছে। এই যে আহ, এক একটা কি বলবো, রাজনৈতিক দলের যে সব আচার আচরণ আমরা দেখতে পাই, সেগুলো আমরা পছন্দ করি না, এবং আমরা চাই না যে দেশের ক্ষতি হোক। তারা যেন ঠিকভাবে সাধারণ মানুষকে করতে পারে, চালিত করতে পারে, সেটাই আমরা সবসময় চাই।